বাঁধনহারা প্রেম পর্ব ৩ শান্তামণি মায়াবতী। রোদ ভয়ে ধরধর করে কাঁপছে, মনে হচ্ছে প্রাণ পাখি এখনই উড়ে যাবে। ভয়ে ভয়ে শুভ্রর দিকে তাকায়, শুভ্রর দৃষ্টি শান্ত। রোদ ভয়ে ঘামছে, গলা শুকিয়ে গেছে। রোদ শুভ্রর চোখে চোখ রাখে, কিন্তু ভয়ে বেশিক্ষণ চোখ রাখতে পারে না, ভয়ে আবার মাথা নিচু করে নেয়। শুভ্র নিজের হুঁশে আসতেই রাগে চোয়াল শক্ত করে নেয়। রেগে গিয়ে রোদ সামনে দাঁড়ায়, হাত ধরে টানতে টানতে নিচের ড্রয়িং রুমে নিয়ে আসে। তারপর চিৎকার করে হেনা বেগমকে ডাকে। হেনা বেগম নিজের রুমে শুয়েছিলেন। হঠাৎ এমন চিৎকার শুনে নিচে চলে আসেন। শুভ্রর চিৎকারে বাড়ির সবাই জড়ো হয়। হেনা খান আসতেই শুভ্র রোদকে ধাক্কা দেয়। রোদ তাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায়। হেনা বেগম রেগে গিয়ে বলেন, কি হচ্ছে শুভ্র এইসব, কেমন অসভ্যতা। শুভ্র রাগান্বিত হয়ে বলে, এই মেয়ের সাহস হয় কি করে আমার রুমে যাবার, আমার জিনিসপত্রে হাত দিবার। তোমার কথায় আমি ওকে এই বাড়িতে থাকতে দিছি দাদি, কিন্তু ওর এত বড় কলিজা কে দিছে ওরে আমার রুমে যাবার, আমার জিনিসপত্র হাত দিবার। হেনা বেগম বলেন, এইসব কি বলছিস শুভ্র তুই? শুভ্র বলে, আজকের পর থেকে আমি যদি এই মেয়েকে আমার আশেপাশে দেখি তো ওকে আমি বাড়ি থেকে বের করব না, ডিরেক্ট গুলি করে মারবো বলে দিলাম। হেনা বেগম রাগান্বিত হয়ে বলেন, কী সব বলছিস তুই শুভ্র, আর ভুলে যাস না তোর আর রোদের সম্পর্ক কী? শুভ্র তাচ্ছিল্যের সাথে হাসি দিয়ে বলে, ভুলে যাইনি দাদি, অলরেডি সে সম্পর্ক আমি ভুলে গেছি অনেক আগেই। কথাগুলো বলে ধপ ধপ পা ফেলে চলে যায় শুভ্র। রোদ এখনও ফ্লোরে পড়ে আছে, অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে শুভ্রের যাওয়ার দিকে। হেনা বেগম রোদকে ফ্লোর থেকে তুলে। রোদের হাত শুভ্রর এত শক্ত করে ধরে নিয়ে আসছিল যার কারণে হাতে লাল দাগ পড়ে গেছে। হেনা বেগম রোদের মাথায় হাত বুলিয়ে বলে, চিন্তা করিস না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। রোদ টলমল চোখে হেনা বেগমের দিকে তাকায়। হেনা বেগম বলে ওঠেন, আচ্ছা রোদ, তোকে না বলেছিলাম শুভ্রর সামনে না যেতে, তাহলে কেন তুই ওর রুমে গেলি? রোদ যখন কিছু বলতে যাবে তখন পিছন থেকে হাসি বেগম রাগী চোখে তাকান। রোদ কিছু না বলা মাথা নিচু করে নেয়। হেনা বেগম বলে ওঠে, আচ্ছা যা, রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। মাথা নাড়িয়ে হ্যাঁ বলে রোদ রুমে চলে যায়। বিকাল 4:30। নিলয় বাসা থেকে সেজেগুজে টিপটপ হয়ে বের হচ্ছে। উদ্দেশ্য তার বাইরে ঘুরতে যাবে আর ব্লগ ভিডিও করবে। কাঁধে ক্যামেরা ঝুলানো, বাসা থেকে গেট অবধি আসতে আসতে ফোন ক্যামেরায় নিজেকে দেখতে ব্যস্ত ছিল। হঠাৎ কারো সাথে ধাক্কা লেগে থপাস করে পড়ে যায়। আর যার সাথে ধাক্কা লেগেছে সে নিলয়ের উপরে। নিলয় রেগে গিয়ে বলে, বালে কপাল পরে যাবার শনি কি আমার সাথে লেগে আছে? দুনিয়ায় এত মানুষ থাকতে গায়ের উপরে আবার কোন সকিনা পড়ল? মনে তো হচ্ছে কোনো আলুর বস্তা গায়ে পড়ে আছে। নীলা রেগে উঠে দাঁড়ায়। নিলয় উঠে দাঁড়ায়। নীলা রেগে গিয়ে বলে, এই যে মিস্টার, চোখ কি পকেটে নিয়ে হাঁটেন? মানুষজন কি চোখে পড়ে না? আর আলুর বস্তা কাকে বলছেন? হ্যাঁ? রাগী চোখে তাকিয়ে নিলয় বিরক্ত হয়ে বলে, আমি না হয় চোখ পকেটে নিয়ে হাঁটি খালাম্মা, আপনি আপনার চোখ তো আপনার চোখের জায়গা ছিল, তো আপনি এত জায়গা থাকতে আলুর বস্তার মতো শরীরে নিয়ে এসে আমার এত একটা বাচ্চা ছেলের ওপর কেন পড়লেন? আর কতক্ষণ থাকলে হয়তো আমাকে এখন ঢাকা মেডিকেলে ভর্তি করাতো হতো। আল্লাহ বাঁচাইছে। আল্লাহ তুমি আমাকে বাঁচাইছ, হাজার হাজার শুক্রিয়া। আমি রাস্তার পোলাপান গো, 5 টাকার চকলেট কিনে বলিব আমিন। নীলা রাগান্বিত হয়ে বলে, এই আপনি কাকে আলুর বস্তা বলছেন? হ্যাঁ, নিজেকে বাচ্চা দাবি করছে আবার, দেখতে তো পুরো জলহস্তির মতো। আর আমি না আপনি আলুর বস্তা? হাতি, গরু, ছাগল, মহিষ, ভেড়া সব আপনি। বলেই রেগে বাড়ির দিকে হাঁটা দেয়। নীলার যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসে। নীলা বাড়ির ভিতরে ঢুকে সোজা হেনা বেগমের রুমে চলে যায়। হেনা বেগমের সাথে কথা বলে তারপর রোদের রুমে যায়। রোদ ব্যালকনিতে বসে আছে। নীলা পেছন থেকে চোখ চেপে ধরে। রোদ হেসে বলে, নীলা চোখ ছাড়। নীলা হেসে ওঠে, তারপর বলে, আচ্ছা তুই বুঝলি কি করে আমি? রোদ হেসে বলে, কারণ তুই আমার জানে জিগার দোস্ত তাই। নীলাও হেসে দেয়, তারপর বলে, শোন রোদ, যার জন্য তোর কাছে আসা, কালকে কলেজে নবীনবরণ অনুষ্ঠান, আর তুইও যাচ্ছিস। রোদ বলে, বাসায় অনেক কাজ, আমার যাওয়া হবে না, আর নানু যেতে দিবে না আমায়। নীলা বিরক্ত হয়ে বলে, জানতাম আমি তুই এই অজুহাত দিবি, তাই দাদির কাছ থেকে আমি অনুমতি নিয়ে তোর কাছে এসেছি। শোন, আমি এখন আর কোনো কথা বলতে চাই না, তুই কালকে যাবি মানে যাবি। রোদ চুপ করে আছে, কারণ এই মেয়ে যখন বলেছে তো তাকে নিয়েই ছাড়বে। রোদ আস্তে করে বলে, আচ্ছা ঠিক আছে যাব।
নীলা খুশিতে রোদকে জড়িয়ে ধরে, তারপর বলে, থ্যাংক ইউ দোস্ত। শোন, কালকে সবাই নীল শাড়ি পরে যাবে, তো আমরাও ম্যাচিং ম্যাচিং শাড়ি পরবো, ওকে? রোদ ভ্রুকুচকে বলে, শাড়ি তো আমার নেই, আর শাড়ি পরে গেলে নানু দেখলে সমস্যা হবে। আর তুই চাপ নিস না, সেটা আমি দেখে নিব। তুই শুধু সকাল সকাল রেডি হয়ে থাকিস, ওকে? আমি তোকে নিতে আসব, তারপর আমাদের বাসা থেকে রেডি হয়ে কলেজে যাব। আর আমাদের দুজনের ম্যাচিং শাড়ি আমি কিনে রাখছি, তুই চাপ নিস না, কিচ্ছু হবে না। রোদ আস্তে করে বলে, আচ্ছা ঠিক আছে। এই একটা মানুষ আর তার নানু আর বড় মামা তাকে ভালোবাসে, যার জন্য এত কিছু সহ্য করেও এই বাড়িতে পড়ে আছে। নীলা বলে, আচ্ছা রোদ, তোদের বাসায় আসার সময় একটা হাদারামকে বেরিয়ে যেতে দেখলাম, কাঁধে ক্যামেরা নিয়ে, কে ওইটা? রোদ বলে, তুই কার কথা বলছিস? কিছুই তো বুঝতে পারছি না, হাদারাম আবার কে? নীলা তারপর সব বলে। সব কিছু শুনে রোদ হেসে দেয়, আরে ওটা তো নিলয় ভাইয়ার। অবাক হয়ে নীলা বলে, রোদ, শুভ ভাই কি দেশে আসছে? রোদ আস্তে করে বলে, আসছে। নীলা বলে, তোকে কিছু করেনি তো? রোদ তাচ্ছিল্যের সাথে হেসে বলে, আমায় আবার কি করবে, কী সব বলিস? নীলা বলে, সত্যি বলছিস তো রোদ? রোদ মুখে হাসি টেনে বলে, আরে বাবা সত্যি বলছি। আর তুই এখন বাসায় যা, সন্ধ্যা হয়ে আসছে। নীলা চলে যায় বাসায়। রাত 12:30। শুভ্র আর অয়ন। শুভ্র রুমে অফিসের কিছু জরুরি কাজ করছিল। এমন সময় নিলয় রুমে আসে। তারপর শুভ্রকে বলে, ব্রো, তোমাকে কিছু কথা বলার ছিল। শুভ্র ট্যাপটপের দিকে তাকিয়ে বলে, শুনছি আমি, কি বলবি বল। ব্রো, আমি বিজনেস থাকতে পারবো না। শুভ্র শান্ত কণ্ঠে বলে, কেন, কি করবি তাহলে? বাংলা সিনেমার নায়ক জসিমের মতো চানাচুর বিক্রি করবি রাস্তায় রাস্তায়? নিলয় হেসে দিয়ে বলে, ব্রো, তোমার আইডিয়া খারাপ না, তবে এতে অনেক কষ্ট। আমি টিকটক ভিডিও বানাবো আর ব্লগ ভিডিও করব। অয়ন পাশ থেকে বলে ওঠে, তোর মাথা থেকে এখন এই ব্লগ ভিডিও বানানোর ভূত নামেনি? হ্যাঁ ব্রো, তোমরা এইভাবে বলো না। বাংলাদেশে কত বড় বড় এটার কন্টেন্ট ক্রিয়েটার আছে, আর এটাও তো একটা বিজনেস। অয়ন নিলয়কে ব্যঙ্গ করে বলে, তুই কী নিয়ে কন্টেন্ট বানাবি শুনি? নিলয় খুশিতে গদগদ হয়ে বলে, তোমার আর শুভ্র ভাই বাসর রাতের খাট ভাঙা ব্লগ ভিডিও বানাবো, তারপর দেখবে একদিন ভাইরাল। কথা শেষ করে যখন সামনের দিকে তাকায়, দেখে শুভ্র রাখি চোখে তাকিয়ে আছে। নিলয় ভয়ে আমতা আমতা করে বলে, ব্রো, আমি তো মজা করে বলেছি, আমি আসলে ব্লগ ভিডিও বানাবো, এই না থুক্কু, তোমাদের সাথে বিজনেস কাজ দেখাশোনা করব। বলেই পিছন ফিরে দেয় দৌড়, আর বলতে থাকে, ব্লগ ভিডিও পরে বানাবো, আগে জানে বাইচালই মাবুদ। অয়ন নিলয়ের হঠাৎ ভয়ে দৌড়ে পালিয়ে যাওয়া দেখে ফিক করে হেসে দেয়। আসলে এই নিলয়টা, ও না এখনও বাচ্চা আছে মনে হচ্ছে, সেই আগের মতো চঞ্চল দুষ্ট। অয়ন হাসলেও শুভ্রর মুখে গম্ভীরতা সাফ। সে আগের ন্যায় কাজ করছে। অয়নও নিজের কাজে মনোযোগ দেয়। দুপুর 11টা। ওয়াশরুম থেকে বের হয়ে আসছিল রোদ। হঠাৎ কারো শক্ত হাতের টানে ভেতরে একটা অন্ধকার রুমে চলে যায়। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। ভয়ে কেঁপে ওঠে রোদ। যেই না চিৎকার করতে যাবে, এমন সময় মুখ চেপে ধরে। চলবে। গল্পটি কেমন হয়েছে লাইক ও মন্তব্য করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।